সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে। তবে আজকের ক্লাসটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্য, যেহেতু আমরা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ক্লাসটি করাচ্ছি, সেই হিসেবে এটি দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষভাবে দেখো এবং ক্লাসটি দেখার সময় অবশ্যই তোমাদের বোর্ড বইটি সামনে রাখো। আর দেখো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক। তো চলো আমরা আমাদের আলোচনাটি শুরু করি। এখানে দেখো, বোর্ড বইয়ের সাথে মিল রেখেই আমি আমার আলোচ্য বিষয় ঠিক করেছি যে ব্র্যাক ও তার কার্যক্রম। ব্র্যাক যেটাকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, সংক্ষেপে আমরা বলি ব্র্যাক। দেখো, ব্র্যাক প্রতিষ্ঠিত হয় কখন? ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আর প্রতিষ্ঠাতা জনাব ফজলে হোসেন আবেদ। তোমরা জানো যে ফজলে হোসেন আবেদ কিছুকাল আগেই ইন্তেকাল করেছেন, তো এখন মারা গিয়েছেন, যে তার প্রতিষ্ঠিত ব্র্যাকটি রয়ে গেছে। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে ব্র্যাক এনজিও সংস্থা হিসেবে ব্যাপক নাম করেছে এবং 2010 সালের হিসাব মতে পৃথিবীর সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক। এটা তো আমাদের মনে রাখতে হবে যে 2010 সালের হিসাব মতে পৃথিবীর সর্ববৃহৎ এনজিও ব্র্যাক। এবং যদি জিজ্ঞাসা করা হয় এটি প্রতিষ্ঠিত হয় কত সালে, তাহলে বলতে হবে 1972, এবং প্রতিষ্ঠাতাকে জনাব ফজলে হোসেন আবেদ। আমরা দেখে নিলাম তাহলে ব্র্যাক কবে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতাকে, এবং ব্র্যাক সর্ববৃহৎ এনজিও হিসেবে কবে এটা প্রতিষ্ঠাতা বা প্রকাশ লাভ করে। এখন দেখো কি কি কারণে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো যে প্রত্যেকটি বিষয়ই বা প্রত্যেকটি প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে তার পিছনে বেশ কয়েকটি বিষয় কাজ করে। ব্র্যাক ও তার ব্র্যাকের ক্ষেত্রেও ঠিক তেমনটি রয়েছে। তবে আগে আলোচনা বা বলে নেওয়া ভালো যে বর্তমানে বাংলাদেশের 64টি জেলায় এর কার্যক্রম চলছে। দেখো, তার মানে কি হলো যে আমাদের প্রায় দেশের সবকটি জেলাতেই ব্র্যাকের কার্যক্রম চলছে। তো ব্র্যাক যে লক্ষ্যগুলোর সামনে রেখে তার কাজ পরিচালনা করে বা প্রতিষ্ঠা করে, সেগুলো হচ্ছে ত্রাণ ও পুনর্বাসনকরণের কাজ। অর্থাৎ ত্রাণের জন্য বা পুনর্বাসন করা, যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরে যে পুনর্বাসনের সমস্যাগুলো দরকার হয় বা পুনর্বাসনের কাজটি করে, সেটি ব্র্যাক করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়ন। দারিদ্র্য বিমোচনের জন্য, অর্থাৎ দেখো যে এখানে পুনর্বাসনের পরই তাদেরকে শুধু বাসস্থান দিলেই হয় না, কিভাবে তাদের এই দারিদ্রতা দূর করা যাবে অর্থাৎ বিমোচন করা যাবে, সেই লক্ষ্যে ও নারীর ক্ষমতায়ন করার লক্ষ্যেও ব্র্যাক কাজ করে থাকে। গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের সাহায্য সহযোগিতাকরণ। এবার দেখো, সচরাচর বিভিন্ন ত্রাণ বা দুর্যোগে দেখা যায় যে গ্রামীণ মহিলারা এবং গ্রামীণ যে বিত্তহীন পরিবারগুলো আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত বা সমস্যার সম্মুখীন হয়। ব্র্যাক সেই সকল গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের সাহায্য সহযোগিতা করে তাদের কাজটিকে আরও সহজ করে দেয়। তাহলে আমরা দেখে নিলাম ব্র্যাক কয়টি উদ্দেশ্যে তার কার্যক্রমকে পরিচালনা করে বা কোন উদ্দেশ্যকে সামনে রেখে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো, আমি আলোচনা করব এবার ব্র্যাকের কার্যক্রম। তোমরা তোমাদের বোর্ড বইতে লক্ষ্য করো, ব্র্যাকের কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং 3টি ভাগ যথাক্রমে দেখো: ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম, সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন, এবং আরেকটি হচ্ছে উৎপাদন কেন্দ্র উন্নয়ন। এখন আমরা প্রথমেই যেখানে যাব সেটি হচ্ছে ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম। তোমরা জানো ক্ষুদ্র শিল্প কাকে বলে। আমরা আমাদের বইয়ের পূর্বের অধ্যায়গুলোতে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাঝারি ও বৃহৎ শিল্প নিয়ে ব্যাপক আলোচনা করেছি। তারপরে দেখো, ক্ষুদ্র শিল্প উন্নয়নের ব্র্যাক যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কাপড় বুনন, হাঁস মুরগি পালন, আসবাবপত্র, তৈল উৎপাদন, গুড়, দড়ি, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি, ধান ভানা ইত্যাদি কাজ। তাহলে ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রমে যেমন আমাদের এগুলোর প্রত্যেকটিই দেখো আমাদের দেশীয় সংস্কৃতিতে গড়ে ওঠা দেশীয় কিছু শিল্প, যা হয়তো দিনে দিনে হারিয়ে যাচ্ছিল, কিন্তু ব্র্যাক সেগুলোকে কি করেছে, পুনরুদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি গ্রামীণ সংস্থাগুলোকে বা গ্রামীণ জনবলকে কাজে লাগিয়ে এইসব শিল্পের আবার পুনরুদ্ধারের কার্যক্রম করছে বা চলছে। এবার দেখো, 2 নম্বরে বলা আছে সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন। এই কর্মসূচির আওতায় ভূমিহীন লোকদেরকে প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন
ব্যবস্থাপনা, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সংগঠিত করা হয়। যখন সে ক্ষুদ্র শিল্পে বিভিন্ন শিল্পগুলোকে কিভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে যখন কাজ করছে, তার সাথে সাথে এগুলোর জন্য যে লোকবল প্রয়োজন বা যে যে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রয়োজন সেইগুলো যেমন এই কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। ভূমিহীন লোকদেরকে প্রকল্প দেওয়া হচ্ছে যে এই কাজটি করা যেতে পারে, এবং শুধু প্রকল্প দেয়াই না, সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা করে। তারপর প্রকল্পটির ব্যবস্থাপনা কেমন হবে? বিপণন বলতে বোঝানো হয় পণ্যের বাজারজাতকরণের ক্রয় থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো সকল কাজই বিপণনের আওতাভুক্ত। তো আমরা দেখি যে ব্র্যাক বিপণনের কাজটিও এদেরকে দিয়ে করিয়ে থাকে এবং প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সেগুলোকে কি করে? একত্রকরণ বা সংগঠিতকরণ করে, যার ফলে দেখা যায় যে ভূমিহীন লোকদেরকেও কি করা যায়? আর্থিক সহযোগিতা করা যায় এবং তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও আগের চেয়ে উন্নত হচ্ছে। এবার দেখো, তৃতীয় পয়েন্টে বলা হয়েছে উৎপাদন কেন্দ্র উন্নয়ন। উৎপাদন কেন্দ্রে উন্নয়ন বলতে বোঝানো হয়, দেখো, আধুনিক ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ শিল্পজাত সামগ্রীর মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করা, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প যেমন সিল্ক, জামদানি, নকশিকাঁথা ইত্যাদি। এছাড়া আছে দেখো ডেইরি ফার্ম ও বিপণী কেন্দ্র আড়ং। তো প্রথমেই লক্ষ্য করো, আধুনিক ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ শিল্পজাত সামগ্রীর মান উন্নয়ন। অর্থাৎ যে আমরা গ্রামীণ শিল্পগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো হয়তো একসময় শুধু হাতের যে কারুকাজ বা হাতের উপরই নির্ভরশীল ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে সেগুলো শারীরিক পরিশ্রম ছাড়াও যে ডিজাইনের আধুনিকরণ এবং বিভিন্ন প্রযুক্তি দ্বারা সেই শিল্পগুলোকে কি করা হচ্ছে? সমৃদ্ধ করা হচ্ছে। এবং এর ফলে যে এই জিনিসটি স্বভাবতই হাতে করার চেয়ে যদি আমি সেটা প্রযুক্তির আওতায় করি, আমার কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। তো ব্র্যাক আমাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেই কাজটি করে থাকে। তারপরে ধরো দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প, যেমন বলা হচ্ছে সিল্ক। এটা দেখো রাজশাহী অঞ্চলেই সচরাচর হয়ে থাকে। রেশম বা এই ধরনের যে গুটি পোকার চাষ, সেই কাজটি ব্র্যাক খুব আন্তরিকতার সাথে করে থাকে বা আগ্রহ সহকারেই করে থাকে, যার ফলে দেখা যাচ্ছে এই শিল্পটিও এখন বেশ ব্যাপকভাবে সাড়া ফেলেছে। জামদানি শিল্প, তোমরা এটি জানো যে মসলিনের পরেই বাংলাদেশের যে কারিগররা ছিল তারা এখন জামদানির কাজটি করে থাকে। বাংলাদেশের বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকায় এখনও জামদানি শিল্পীরা রয়েছে। ব্র্যাক এই শিল্পটাকেই বাণিজ্যিকভাবেই এখন তৈরির চেষ্টা করছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে। নকশিকাঁথা, এটা যেমন আগে শুধু দেখা যেত গ্রামে নিজেদের প্রয়োজন মেটাতেই নকশিকাঁথা সেলাই করতো, কিন্তু এখন এই নকশিকাঁথাটাও দেখা যাচ্ছে যে ব্র্যাক তাদের কাছ থেকে ক্রয় করে তা দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে গ্রামীণ বা ঐতিহ্যবাহী যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছিল, ব্র্যাক সেগুলোর কি করছে? আধুনিকায়ন করে তা সবার কাছে পৌঁছে দিচ্ছে। এমনকি দেশের বাইরেও এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। আরেকটি কথা যে দেখো ডেইরি ফার্ম, তোমরা আড়ংয়ের বিভিন্ন জিনিসপত্র কিনে থাকো, তার মধ্যে ডেইরি ফার্ম যেমন দুগ্ধজাত পণ্য, এখানে রয়েছে যে দুগ্ধ, তারপরে তোমার টক দই, মিষ্টি দই আরও ইত্যাদি কাজগুলো এই ব্র্যাকের নিজস্ব ডেইরি ফার্মে করা হয়ে থাকে। আর বিপণী কেন্দ্র আড়ং, এটা আসলে আমার বলার প্রয়োজনই নেই। তার যে আড়ং সম্পর্কে কম বেশি তোমরা শহরে যারা আছো প্রায় সবাই জানো, এবং আমরা মোটামুটি এটা অনেকেই বেশি পছন্দ করে থাকি আড়ংয়ের পণ্য, কারণ এখানে সবই দেশি পণ্য কিন্তু আধুনিক রূপে পাওয়া যায় এবং মান এবং যারা স্টাইল বিষয়টি পছন্দ করো তাদের জন্য আড়ংয়ের পণ্য খুবই পছন্দনীয়। তো এই কারণে আমরা আড়ংয়ের দিকে অনেকেই দেখা যায় যে বর্তমান সমাজের অনেকেই আড়ংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে বা অভিজাত পণ্য হিসেবে আড়ং বেশ নাম করেছে। তাহলে আমরা দেখে নিলাম ব্র্যাকের উৎপাদন কেন্দ্রের উন্নয়ন বা ব্র্যাকের কার্যক্রমগুলো কি কি, এবং আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে যেটি থাকবে ব্র্যাক ও তার কার্যক্রম, যার জন্য আমি লিখেছি CW to HW। এবং তোমরা এই খাতাটি CW এবং HW খাতাটি প্রতি রবিবার আমাদের স্কুল ভবনে এসে জমা দিয়ে যাবে এবং পরবর্তী রবিবার তোমরা তা ফেরত পাবে। এটির উপর তোমাদের সিটি, ডায়েরি এবং SBA মার্কস নির্ভর করছে। আশা করছি তোমরা ভিডিওটি দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের HWটি সম্পাদন করে আমাদের স্কুলে এসে তা জমা দিবে। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।